2026 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রদ্রি, পেয়েছেন গোল্ডেন বল। কেন রদ্রিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত করা হলো? অনেক ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন। রদ্রি কোনো অ্যাসিস্ট করেননি, পুরো টুর্নামেন্টে কোনো গোল করেননি। গোল অ্যাসিস্ট না করেও কিভাবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন? এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব, এরকম একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ঠিক আসলে একজন সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখে বা কোন কোন বিষয়গুলোর উপর খুব নজর দেওয়া উচিত বা নজর দেয়া হয়? আমরা যদি দেখি, রদ্রি একজন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ কিন্তু রক্ষণটাকে যেমন সচল রাখা, মাঝমাঠে তার আধিপত্যটাকে যেমন প্রতিষ্ঠিত করা, প্লাস রক্ষণ এবং আক্রমণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা, বলকে প্রেসিং করে দ্রুত আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে বল সাপ্লাই দেওয়া কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ। তিনি যে কাজটা করবেন সেই কাজটাই অপোনেন্ট দলের মিডফিল্ডাররা যাতে করতে না পারেন সেটাকে বাধা প্রয়োগ করা। আমরা যদি দেখি, খেলার গতিটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে ডিফেন্সিভ বা মিডফিল্ডটা, এবং সেখানে মাঝ মাঠের আধিপত্য এবং রক্ষণ আক্রমণের মধ্যে সেতু এবং বলের দখল রাখা, দ্রুত সফল পাস করা। যেখানে রদ্রি 8টা ম্যাচে 650টিরও বেশি সফল পাস সম্পন্ন করেছেন। এবং রদ্রি যদি কোনো গোল অ্যাসিস্ট নাও করে থাকেন, স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল দুর্দান্ত। বিশেষ করে তাদের ডিফেন্স এবং মিডফিল্ড এতটাই স্ট্রং, এতটাই দুর্ভেদ্য দুর্গ, এতটাই সিনের প্রাচীর, যে প্রাচীরটাকে সবচেয়ে বেশি সুরক্ষিত রেখেছে মিডফিল্ড। রক্ষণ ভাগটাকে অ্যাটাক করার আগে আপনাকে মিডফিল্ডটাকে ভাঙতে হবে, কিন্তু সেই মিডফিল্ডটাকে ভাঙতে বরাবরে ব্যর্থ হয়েছে বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্স এবং আর্জেন্টিনা। সেখানেই কিন্তু সফলতা পেয়েছে স্পেন, এবং দ্বিতীয়বারের মতো তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘ 16 বছর পর। এবং আমরা যদি দেখি, লুইস দা লে ফুয়েন্তের সবচেয়ে নির্ভর এবং যোগ্য কিন্তু খেলোয়াড় ছিল রদ্রি মাঝ মাঠের। এবং সেটার যে তিনি যেভাবে তার পজিশনিং পাসগুলা সফলভাবে সম্পন্ন করেছেন, যেভাবে তিনি আক্রমণ ভাগে বল ক্রিয়েট করেছেন, প্লে মেকিং যেভাবে ছিলেন তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে, এবং সেটাকে তিনি পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করে সেটাকে সাকসেসের কাতারে নিয়ে গেছেন। সেটার কারণে কিন্তু রদ্রি পুরো টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য ছিল। এই ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা দেখি সুসংগঠিত, নিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসী একজন মিডফিল্ডার হিসেবে দারুণ এক্সপেক্টর হয়েছিলেন রদ্রি। এ কারণেই কিন্তু তাকে গোল্ডেন বল দেওয়া হয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। প্রতিপক্ষের আক্রমণটাকে কিন্তু তিনি যেভাবে নস্যাৎ করেছেন, আমরা দেখেছি আজকে আর্জেন্টিনাকে যেভাবে একদম নজরবন্দি করে রেখেছিল স্পেন। আর্জেন্টিনা মাঝমাঠ থেকে বলটাকে আক্রমণ ভাগে পাঠানোর মতো কোনো সিচুয়েশন তৈরি করতে পারেনি। এবং পুরো ম্যাচে আর্জেন্টিনা যেভাবে 116 মিনিট পর্যন্ত অপোনেন্ট দলের গোল পোস্টে একটি শট নিতে পারেনি, তাহলে বুঝতেই পারতেছেন স্পেন কতটা মিডফিল্ড এবং রক্ষণের দিক থেকে কতটা শক্তিশালী ছিল। তারা সেই দুর্ভেদ্য প্রাচীরটাতে কোনো রকম আঘাত হানতে দেননি। সেখানে রদ্রির যে অনেক বড় একটা ভূমিকা ছিল, সেটা কিন্তু অস্বীকার করার মতো না। এবং সেখানে আমরা যদি দেখি যে গোল্ডেন বল কেন মেসি পেলেন না, মেসি তো 8টি গোল করেছেন, 4টি অ্যাসিস্ট করেছেন, পুরো টুর্নামেন্টে মেসি ভালো খেলেছিলেন। কিন্তু সত্যিকারে মেসির থেকেও যেভাবে তারা পুরো টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেছে, যা ফুটবল ইতিহাসে বিরল একটা ঘটনা। যে একটা দল ফুটবলে তাদের এই বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এসেছে, কিন্তু পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। সেখানে সেই রদ্রির যে ভূমিকাটা, মিডফিল্ডের যে ভূমিকাটা, সেটার কারণেই কিন্তু রদ্রিকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। এখানে কোচের যে একটা চাওয়া পাওয়া ছিল, কৌশলগত যে কাজগুলো সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা, সুসংগঠিত করা, সেটা সবটাই রদ্রি কিন্তু করতে পেরেছেন। এবং ফলেই কিন্তু স্পেন এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী আক্রমণ ভাগকে সহজেই রুখে দিতে পেরেছে।